ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ছায়া পদার্থবিদ্যা বইয়ের আলোর প্রতিসরণ চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর কিছু অঙ্ক শুরু করব। তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি, দেখে নেব সেট 1-এর প্রথম অঙ্কটা কি বলছে। তো এখানে বলছে যে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক নির্ণয় করো বলে একটা অঙ্ক দিয়েছে। তো ভালো করে দেখবে যে ফর্মুলাগুলো কিভাবে লেখা হচ্ছে এখানে। তো প্রথমেই দেখো যেটা রয়েছে যে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। তো এই রকম ধরনের প্রতিসরাঙ্কগুলোকে, মানে যেখানে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বলা হচ্ছে, সেগুলোকে আমরা বলি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো এখানে কি হয়েছে দেখো, আমরা লিখবো জিনিসটাকে এরকমভাবে এ মিউ ডাব্লু, মানে এয়ারের রেসপেক্টে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক যাকে বলে। তো এখানে মিউ হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক বলছি আমরা। তো এটা কত দিয়েছে? এটা দিয়েছে 4/3 বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। সেটা কত বলেছে দেখো, এ মিউ জি। জি মানে হচ্ছে গ্লাস বা কাঁচ। তো এখানে আমরা করছি কি, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এ মিউ জি, তাকে আমরা লিখছি দেখো 3/2 যেটা দিয়েছে। প্রশ্ন করছে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত। কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, তো কাঁচ মানে গ্লাস, মিউ ডাব্লু। যখনই এভাবে লেখা হবে না, তার মানে কি বোঝাচ্ছে, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। যার প্রতিসরাঙ্ক সেটাকে ডান দিকে লেখা হয়, যার সাপেক্ষে বলা হচ্ছে তাকে আমরা বাঁ দিকে লিখি। এইভাবে নোটেশনগুলো করা হচ্ছে। তো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে জি মিউ ডাব্লু। এর ফর্মুলা আমরা লিখবো এরকমভাবে, এ মিউ ডাব্লু বাই এ মিউ জি। তার মানে কি হলো, কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এর মানে হচ্ছে জলের অ্যাবসলিউট প্রতিসরাঙ্ক যেটা, মানে বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক যেটা, বাই কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে যেটা, সেটা। এইভাবে আমরা অনুপাত হিসাবে লিখি। তো এ মিউ ডাব্লুকে আমরা কি লিখছি দেখো, এখানে লিখছি 4/3। একইভাবে এ মিউ জি যেটা, তাকে আমরা লিখছি 3/2। তো এই জিনিসটাকে তাহলে যদি তোমরা মানে ক্যালকুলেশন করো, কি আসবে দেখো, 4/3, এই নিচে রয়েছে 3, এই 2টা উপরে গুণ হয়ে চলে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 4 × 2 8/3 × 3 9, তাহলে 8/9। এটাই হচ্ছে তাহলে আমাদের যেটা প্রশ্নে চেয়েছিল, যে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক চলে আসছে 8/9। আচ্ছা, এবারে ধরো অনেকে তোমরা হয়তো এখনো বুঝতে পারোনি যে কেন আমি জি মিউ ডাব্লুকে এম ইউ ডাব্লু বাই এম ইউ জি লিখেছি। কারণ এ তো ফিজিক্স, এ তো মুখস্থ করার কোনো ব্যাপার নেই যে এটা মুখস্থ করলে ফর্মুলা। কেন জিনিসটা হলো সেটাও একটু আমার বলে দেওয়া উচিত। তো ব্যাপারটা কীরকম হয় দেখো, এখানে বিষয়টা হচ্ছে যে ধরে নাও যে একটা N1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সওয়ালা মাধ্যম ছিল, আর একটা N2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সওয়ালা মাধ্যম ছিল। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক, তার ইংলিশ হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো N1 থেকে N2 মাধ্যমে একটা আলো এসে আপতিত হলো প্রথমে, এবং তারপরে প্রতিসৃত হলো। তো আমি এখানে ধরেই নিয়েছি যে N2টা ঘন মাধ্যম, N1 লঘু মাধ্যম, তাই জন্য অভিলম্বের দিকে জিনিসটাকে প্রতিসৃত করিয়েছি। তো এই হচ্ছে আমার আপতন কোণ I, এবং এই হচ্ছে প্রতিসরণ কোণ R। তো এখানে যখনই আমরা স্নেলের সূত্র লিখবো না, তখন কিভাবে স্নেলের সূত্র লিখবো? তখন লিখবো দেখো, প্রতিসরাঙ্কটাকে শুরুতে লিখছি N1 সাইন I ইকুয়াল N2 যেটা সাইন R। এই হচ্ছে আমার স্নেলের সূত্র। তো এক্ষেত্রে কি হয়, সাইন I বাই সাইন R যখনই লিখবে, সেটা মানে হয়ে যাচ্ছে N2/N1। তো এই দুটো যে প্রতিসরাঙ্ক, তার অনুপাতটা তুমি পাচ্ছ, এটাই স্নেলের সূত্র। তো স্নেলের সূত্র দেখবে নিশ্চয়ই, যখন আমরা সাইন I বাই সাইন R লিখি, ইকুয়াল লিখি মিউ, মানে একটা প্রতিসরাঙ্ক লিখি। কিন্তু এখানে দেখো দুটো প্রতিসরাঙ্কের অনুপাত হিসাবে জিনিসটাকে পেলাম। তো দুটো প্রতিসরাঙ্কের অনুপাতকে একটার প্রতিসরাঙ্ক দিয়ে কিভাবে লিখতে হয় সেটা শিখে নেওয়া উচিত। তো সেখন লিখতে হয় কিভাবে দেখো, লেখার উচিত এরকম যে 1n2 এইভাবে লিখতে পারো,
বা 1μ2 এইভাবেও লিখতে পারো। প্রতিসরাঙ্ককে আমরা n দিয়েও যেমন বলতে পারি, মিউ দিয়েও তেমনি বলতে পারি। তাই দুটো নোটেশন, হয় n অথবা মিউ, যে কোনো একটা দিয়ে তোমরা ডিনোট করবে। এই 1μ2 মানে কি, এখানে হচ্ছে 2 নম্বর মাধ্যম বা দ্বিতীয় মাধ্যম, এভাবে লিখছি, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে, যে কোনো একটা মাধ্যমের সাপেক্ষে আমরা 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলি। এটা কি হলো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1μ2 বা 1n2 যাই বলো না কেন, সেটার মানে লিখলাম। 1μ2 মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে, মানে n1 মাধ্যমের সাপেক্ষে n2 মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা লিখব 1n2 বলে, বা সেটাকেই আমরা লিখতে পারি n2/n1 বলে। তাই জন্য দেখো এখানে যেরকম ছিল g/μw ছিল, তাহলে এখানে প্রথম মাধ্যমকে জি, দ্বিতীয় মাধ্যমকে w, তাহলে আমার লেখার নিয়মটা কি, উপরে লিখবো μw, নিচে লিখবো μg। এবার এখানে এই যে μg μw গুলো লিখছি, এগুলোকে আমরা বলি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অ্যাবসলিউট মানে এয়ার এর রেসপেক্টে, এয়ারের রেসপেক্টে ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, এয়ারের রেসপেক্টে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত, এইভাবে লেখা হয়। এখানেই শুধু n2 n1 লিখেছি মানে ধরে নিতে হবে আগে এয়ারের রেসপেক্টে আছে জিনিসগুলো, বোঝা গেছে? এই হচ্ছে বিষয়টা। তো এটাই মেন ফর্মুলা, এগুলো দিয়ে কিন্তু অঙ্কগুলো আমাদের হবে। তো চলো দেখে নিই সেকেন্ড অঙ্কটা। তো প্রথম অঙ্কটা করতেই অনেক টাইম লাগিয়ে ফেললাম, চলে আসি সেকেন্ড অঙ্কটায়, খুব তাড়াতাড়ি করে ফেলি অঙ্কটা। দেখো কি বলছে, যে জলের প্রতিসরাঙ্ক 4/3 এবং শূন্যস্থানে আলোর বেগ দিয়েছে 3×10⁸ মিটার পার সেকেন্ড হলে জলের ভিতরে 900 মিটার দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। তো আমরা জানি যে যখনই এক মাধ্যম থেকে আলো অন্য মাধ্যমে যায় তখন কিন্তু আলোর বেগের পরিবর্তন ঘটে। যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন কি হয়, আলোর বেগটা কমে যায়। যত ঘন মাধ্যম হবে আলোর বেগ কিন্তু কমে যাবে আস্তে আস্তে। তো এখানে দিয়ে দিয়েছিল জলের প্রতিসরাঙ্ক, তো 2 নম্বর অঙ্ক, জলের প্রতিসরাঙ্ক দিয়েছে 4/3, তার মানে অ্যাবসলিউট প্রতিসরাঙ্ক এটা কিন্তু, মানে a/μw, শুধু μw লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এর রেসপেক্টে লিখছি বলে a/μw বলে লিখছি। a/μw কত দিয়েছে দেখো, দিয়েছে 4/3, 4/3 দিয়েছে, বেশ। এবং শূন্যস্থানে বলছে আলোর বেগ যেটা হয় c ইকুয়াল কত হয়, 3×10⁸ মিটার পার সেকেন্ড, এটাই হয়। এবার বলছে যে জলের ভিতর 900 মিটার দূরত্ব অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, জলের মধ্যে একটা দূরত্ব অতিক্রম করতে হবে, কত সময় লাগবে। তাহলে সময় t ইকুয়াল আমরা কি লিখতে পারি, কত সময় লাগতে পারে, দূরত্ব বাই ভি, তাহলে দূরত্ব বাই ভি বা বেগ। তো এখানে ভিটা হচ্ছে জলের মধ্যে আলোর বেগ কত সেটা আমায় বার করতে হবে। দেওয়া আছে কি, শূন্যস্থানে আলোর বেগ সি দেওয়া রয়েছে। তো আমাদের ফর্মুলা কি, আমরা প্রতিসরাঙ্কের ফর্মুলা মিউ মানে যেটা জানি, c/v, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যমের প্রতিসরাঙ্ক সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে আমাদের কি কি দেওয়া ছিল, মিউ দেওয়া ছিল, মিউ এর মান হয়ে যাচ্ছে 4/3, সি দেওয়া রয়েছে 3×10⁸/v, তাহলে এখান থেকে আমরা ভি বার করতে পারবো নিশ্চয়ই। ভি কত হচ্ছে, ভি হয়ে যাচ্ছে 3×3×10⁸/4, তাহলে 9×10⁸/4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তাহলে জলের মধ্যে আলোর বেগ, বেশ। এবার কত দূরত্ব যেতে হতো বলেছিল দেখো, 900 মিটার দূরত্ব যেতে হতো, তাহলে এসটা হয়ে যাচ্ছে কত, 900, তাহলে এসের জায়গাতে আমরা বসিয়ে দিচ্ছি 900, ভি এর জায়গায় বসিয়ে দিচ্ছি, ভি এর মান কত বেরিয়েছিল, 9×10⁸/4, এই 4টা উপরে উঠে যাবে, তাহলে কত হচ্ছে, এই 9 কাটে 100 হয়, তাহলে 100, এই 4টা উপরে উঠবে, ইন্টু 4/10⁸, তাহলে কত হচ্ছে 400 × 10⁻⁸। তো এটাকে যদি সাজিয়ে গুছিয়ে একটু লেখো তাহলে আসবে 4 × 10⁻⁶ সেকেন্ড, কারণ কত সময় লাগবে জিজ্ঞেস করেছি, সময়ের একক সেকেন্ড, তাই জন্য 4 × 10⁻⁶ সেকেন্ড সময় লাগবে এক্ষেত্রে। দেখে নেবো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলছে দেখো যে কাঁচে ব্র্যাকেটে লিখেছে a/μg = 1.5, আলোর বেগ 2×10⁸ মিটার পার সেকেন্ড। একটি তরলে আলোর বেগ দেখা গেল 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড।
বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত জিজ্ঞেস করছে। আচ্ছা, বেশ ভালো কথা। কি দিয়েছে তাহলে? দিয়েছে এ মিউ জি দিয়ে দিয়েছে 1.5, আর বলছে যে ওই মাধ্যমে মানে গ্লাস মিডিয়ামে, কাঁচ মাধ্যমে আলোর বেগ কত দিয়ে দিয়েছে। ভি কত? ভিজি বলে লিখছি গ্লাস মিডিয়ামে, সেই জন্য ভিজি কত? ভিজি দিয়েছে 2×10⁸ মিটার পার সেকেন্ড। 2×10⁸ মিটার পার সেকেন্ড, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়? 3×10⁸ হয়। কাঁচে কমে গেছে, 2×10⁸ মিটার পার সেকেন্ড হয়েছে। ঘন মাধ্যম তাই কমে গেছে, বুঝতেই পারছো, 3 থেকে 2 হয়ে গেছে। আচ্ছা, এবার দেখো মিউ এর সঙ্গে ভি এর রিলেশনটা কেমন হয়। মিউ মানে কি? মিউ মানে হচ্ছে C/V, তাহলে মিউ এর সঙ্গে ভি এর রিলেশনটা কিন্তু ব্যস্তানুপাতিক। তাই জন্য আমরা বলতেই পারি যে মিউ জি বাই মিউ এল। এখানে আমরা অন্য একটা লিকুইডের কথা বলছি, যে লিকুইডের জন্য আমাদের প্রতিসরাঙ্ক বার করতে হবে। জিজ্ঞেস করেছে দেখো যে বায়ু সাপেক্ষে ওই তরলের প্রতিসরাঙ্ক কত। তো বায়ু সাপেক্ষে মানে অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই জন্য এটাকে এমইউজি লেখা যায়, শুধু মিউজি লেখাই তাই আমি এমইউজি বলে লিখছি, এটাকে এমইউএল বলে লিখলাম, মানে বায়ু সাপেক্ষে লিকুইডের প্রতিসরাঙ্ক। ফর্মুলা কি হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে যেটা হয়, নিচে হয়ে যাবে ভিজি, ওপরে হয়ে যাবে ভিএল, লিকুইডের স্পিড, মানে লিকুইডের মধ্যে আলোর স্পিড। তো সেটাও দেয়া ছিল আমাদের। ভিএল কত বলে দিয়েছিল দেখো, ভিএল বলে দিয়েছিল 2.5 10⁻⁻8, 2.5 10⁸ মিটার পার সেকেন্ড, এটা বলে দেওয়া ছিল। বসিয়ে দাও তাহলে ফর্মুলাতে, ভিএল এর জায়গায় বসিয়ে দাও 2.5 10⁸, ভিজির জায়গায় বসিয়ে দাও 2×10⁸, 10⁸ কেটে যাবে, 2.5/2 এখানে তোমায় করতে হবে। 2.5/2 করলে দেখো আসবে তোমার 1.25। আচ্ছা, এবার বার করতে দিয়েছি কি এমইউএল এর মান কত, মানে লিকুইডের প্রতিসরাঙ্ক কত। সেটা তাহলে কত হবে? সেটা হয়ে যাচ্ছে এমইউজি বাই 1.25। এমইউজি কত ছিল? 1.5 ছিল, তাকে যদি 1.25 দিয়ে তুমি ভাগ করে দাও তাহলে তোমার আসবে হচ্ছে 1.2। তাহলে এটাই হচ্ছে তোমার যে তরলটা বলেছে সেই তরলের প্রতিসরাঙ্কের মান। আচ্ছা, এবার দেখবো দেখো চারের অঙ্কটা। চারের অঙ্কে বলেছে যে 3×10⁸ মিটার পার সেকেন্ড বেগে বায়ু মাধ্যম থেকে এসে একটি রশ্মি একটি মাধ্যমে 45 ডিগ্রি কোণে আপতিত এবং 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হলো। ওই মাধ্যমে আলোর বেগ কত হবে? তো আলোর বেগ যখনই বার করতে হয় কোনো মাধ্যমে, তাহলে আমাকে সেই মাধ্যমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু জানতে হয়। তো সেটা জানানো নেই এখানে, শুধু দেওয়া রয়েছে কি দেখো, দেওয়া রয়েছে শূন্য মাধ্যমে লাইটের স্পিড যেটা হয় 3×10⁸ দেওয়া রয়েছে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে আপতন কোণ যেটা, সেটা দেখো বলে দেওয়া রয়েছে 45 ডিগ্রি। আচ্ছা, প্রতিসরণ কোণ যেটা, সেটা বলা হচ্ছে 30 ডিগ্রি, এই বলে দিয়েছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা যে মাধ্যমে প্রতিসৃত হলো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বার করতে পারবো। ফর্মুলা আমরা জানি কি হয়, স্নেলের সূত্র, sin I/sin R = মিউ। যে মাধ্যমে প্রতিসৃত হচ্ছে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো বসিয়ে দাও ফর্মুলা, sin 45/sin 30 = মিউ। কত হবে? sin 45 এর মান হয় 1/√2, sin 30 মান কত হয়? হাফ। তাহলে এখান থেকে কি হচ্ছে, 2টা উপরে চলে যাচ্ছে, নিচে √2 করলে আসছে তোমার শুধু √2 আসবে মিউ এর মান। আচ্ছা, এবার যেটা চেয়েছে হচ্ছে যে ওই মাধ্যমে আলোর বেগ কত। তো ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে মিউ = C/V। তাহলে এই ভি এর বার করতে হবে সেই মাধ্যমে, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 পেলে। তাহলে ভি কত? ভি হচ্ছে C/মিউ। সি ছিল 3×10⁸ আর মিউ এর মান হচ্ছে √2। তাহলে করে দেখতে হবে যে কত আসছে এটা। এখানে করে দেখলে দেখবে যে আসছে মোটামুটি তোমার আসবে 2.12 10⁸ মিটার পার সেকেন্ড, এরকম একটা উত্তর আসবে। দেখে নেবো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলেছে দেখো যে একবর্ণী একটি আলোক রশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 4200 অ্যাংস্ট্রম। রশ্মির জলের মধ্য দিয়ে গেলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? জলের প্রতিসরাঙ্ক দেওয়া রয়েছে, মিউ ডাব্লিউ দিয়েছে 4/3। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই জানো যে যখনই আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় সেই সময় যেটা হয় যে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বদলে যায়।
আলোর যেরকম বেগ বদলে যায় অন্য মাধ্যমে গেলে, তেমনি তরঙ্গ দৈর্ঘ্যও বদলে যায়। শুধুমাত্র কিন্তু ফ্রিকোয়েন্সি বা যেটাকে তোমরা কম্পাঙ্ক বলো সেটা কিন্তু একই থাকে। সেটা মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, মাধ্যমের উপর প্রতিসরাঙ্ক ডিপেন্ড করে, কম্পাঙ্ক ডিপেন্ড করে না। মাধ্যমের উপর ডিপেন্ড করে কি, বেগ ডিপেন্ড করে। মাধ্যম চেঞ্জ হলে বেগ বদলে যাবে, মাধ্যম চেঞ্জ হলে তরঙ্গ দৈর্ঘ্য বদলে যাবে। তাহলে তোমরা ফর্মুলা নিশ্চয়ই জানো যে মিউ ইকুয়াল যেরকম আমরা লিখছি সি বাই ভি, তেমনি সি কে আমরা কি লিখতে পারি, সি কে আমরা লিখতে পারি ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। আলোর বেগ ইকুয়াল ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। ফ্রিকোয়েন্সি একই থাকে, আমি ধরে নিচ্ছি যে বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হয়তো λ1 ছিল, এবার যখনই অন্য কোনো মাধ্যমে প্রবেশ করলো তখন কি হলো, ফ্রিকোয়েন্সি সেম থাকলো, এফই থাকলো, তরঙ্গ দৈর্ঘ্যটা বদলে হয়ে গেল λ2। তো তখন আমরা মিউকে কি লিখতে পারবো, লিখতে পারবো λ1 বাই λ2, এফ ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে কিন্তু এই অঙ্কটাতে, এই 5 নম্বর অঙ্কে কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। তো এখানে মিউ কত ছিল দেখো, মিউ এর মান দেওয়া ছিল 4/3, এটা মিউ এর মান বলে দেওয়া ছিল। আর দেওয়া ছিল কি, একবর্ণী আলোর রশ্মির বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য 4200 অ্যাংস্ট্রম। তো λ1 দেওয়া ছিল, মনে করে নাও λ1 দেওয়া রয়েছে 4200 অ্যাংস্ট্রম। তাহলে λ2 বার করতে হবে। λ2 কত আমরা বার করব, এই ফর্মুলায় বসিয়ে দেবো তাহলে। তো 4/3 ইকুয়াল মিউ এর মান 4/3, 4/3 ইকুয়াল λ1 কত হয়ে রয়েছে 4200 বাই λ2 বার করছি। তাহলে λ2 কত হচ্ছে 4200 ইন্টু 3/4। তাহলে এটা যদি করো তোমার আনসার আসবে 3150 অ্যাংস্ট্রম। আচ্ছা, এবারে দেখে নেবো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কে বলছে দেখো যে 5 × 10⁻14 হার্টজ কম্পাঙ্কের একবর্ণীয় আলো শূন্যস্থান থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করে, ওই মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো ঠিক আগের অঙ্কটা যেরকম ছিল সেই অঙ্কটাই আবার দিয়েছে, কিন্তু আগের অঙ্কে তোমার ওয়েভলেন্থ বলে দেওয়া ছিল, এখানে ফ্রিকোয়েন্সি বলে দেওয়া রয়েছে। তো ফ্রিকোয়েন্সি থেকে আমরা নিশ্চয়ই খুব সহজে ওয়েভলেন্থ বার করে নিতেই পারবো। তো 6 অঙ্ক দেখো কীভাবে করছি। 6 অঙ্কে ফর্মুলা হচ্ছে সি ইকুয়াল ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা। ফ্রিকোয়েন্সিকে এন দিয়ে লিখতে পারো বা এফ দিয়ে লিখতে পারো, তোমাদের খুশি। সি ইকুয়াল আলোর স্পিড, সেটা ইকুয়াল ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ। তো সি আমরা জানি কত হয়, 3×10⁸ হয়। শূন্য মাধ্যমে আলোক বেগ এটাই হয়, আর কিছু হয় না। ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি বলছে দেখো 5 × 10⁻14 হার্টজ ইন্টু ল্যামডা। এটাকে λ1 বলে লিখছি, কারণ শূন্য মাধ্যমে ওয়েভলেন্থ যা হয় অন্য কোনো মাধ্যমে ঢুকলে ওয়েভলেন্থ বদলে যাবে, তো সেখানে λ2 নেব, তাই জন্য শূন্য মাধ্যমে λ1 লিখলাম। আচ্ছা, তাহলে λ1 এখান থেকে বার করতে পারছো। তাহলে λ1 কত হচ্ছে 3 × 10⁸ বাই 5 × 10⁻14। এটা আমি রাখছি, আর কিছু করছি না এখানে। তো λ1 তাহলে পেয়ে গেলে। এবার আর কি দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে যে যে মাধ্যমে প্রবেশ করলো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক 1.5, তাহলে মিউ দিয়ে দিয়েছে 1.5। তো আমরা একটু আগেই করলাম মিউ ইকুয়াল কি ফর্মুলা হয়, λ1 বাই λ2, মানে শূন্য মাধ্যমে আলোর ওয়েভলেন্থ বাই যে মাধ্যমে প্রবেশ করলো সেই মাধ্যমে আলোর ওয়েভলেন্থ। λ1 তো আমরা জানি এই মানটাই, 3 × 10⁸ বাই 5 × 10⁻14 ইন্টু λ2 বসিয়ে দিচ্ছি। λ2 এর মান বার করবো। λ2 তাহলে কত হচ্ছে 3 × 10⁸ বাই 5 × 10⁻14, 1.5টা নিচে নেমে চলে আসছে। এটাকে যদি সলভ করো 4 × 10⁻⁻7 মিটার, তো এটাই আনসার। এবার যদি তোমরা আনসারটাকে অ্যাংস্ট্রমে নিতে চাও তাহলে যেটা করবে, এর সঙ্গে 10⁻10 গুণ করে নেবে, তাহলে মিটারটা তোমার অ্যাংস্ট্রমে কনভার্ট হয়ে যাবে। তো এটা করলে তোমার আসবে 4000 অ্যাংস্ট্রম। পরের অঙ্ক 7 নম্বর অঙ্ক দেখো, বলছে যে একটি আলোক রশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হয়েছে। প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত। এখানে একটা ছবি আঁকতে হবে 7 নম্বর অঙ্ক। আচ্ছা, এখানে দেখো এইভাবে আলোটা এসছে, এসে আপতিত হয়েছে। আপতন কোণ আমাদের বলে দিয়েছে অভিলম্বের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আপতিত হয়েছে, এই তাহলে 60 ডিগ্রি কোণ। এরপরে লাইটটা প্রতিসৃত হয়ে গেছে। আচ্ছা, প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ বলছে 90 ডিগ্রি, তাহলে প্রতিফলিত রশ্মি এটা হওয়ার কথা, তাহলে প্রতিফলিত এবং প্রতিসৃত এর মাঝের কোণটা হয়েছে 90 ডিগ্রি। ভালো কথা। তো আপতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণও নিশ্চয়ই 60 ডিগ্রি হবে।
তাহলে আমরা খুব সহজেই এখান থেকে কিন্তু প্রতিসরণ কোণ আর যেটা সেটা বার করতেই পারি। তাহলে আর কত হচ্ছে, পুরোটা 180 ডিগ্রি। আর তাহলে কত, 180 মাইনাস 60 মাইনাস 90, তাহলে কত হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে। বেশ, তাহলে এখান থেকে তুমি কিন্তু প্রতিসরণ কোণ পেয়ে যাচ্ছ, আর এর মান 30 ডিগ্রি। এবার চাইছে যেটা, যে মাধ্যমে লাইটটা প্রতিসৃত হলো সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। বেশ, তাহলে কি করব আমরা, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরলাম n1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ধরলাম n2। তাহলে আমাদের স্নেলের সূত্র লিখতে হবে। ফর্মুলা কি হয়, ফর্মুলা হচ্ছে n1 sin i ইকুয়াল n2 sin r, এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে দেখো সাইন আই বাই সাইন আর যদি করি সেটা হয়ে যাচ্ছে n2 বাই n1, বা এটাকে আমরা লিখতে পারি 1n2 বা 1μ2, এই হিসাবে লিখতে পারি। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর, সেটাই আমাদের চেয়েছে। তো মানগুলো বসিয়ে দেবো তাহলে। তাহলে 1μ2 ইকুয়াল, যেটা চেয়েছে সেটা ইকুয়াল সাইন আই কত হচ্ছে, সাইন আই মানে 60 ডিগ্রি, সাইন আর, আর কত, সাইন 30 ডিগ্রি, সাইন 60-এর মান কত, √3/2 হয়, সাইন 30 মানে 1/2 হয়, 2 2 ক্যান্সেল হলে √3 হবে আনসার। তাহলে আমাদের যেটা চেয়েছে যে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে কত হচ্ছে, √3 হচ্ছে। তাহলে বেশ, এবার চলো 8-এর অঙ্কটা দেখে নিই। 8-এর অঙ্কে বলছে যে একটি জলপূর্ণ পাত্রের তলদেশে একটি আয়তাকার কাঁচের স্ল্যাব বসানো আছে। জলের পৃষ্ঠের উপর 50 ডিগ্রি কোণে আপতিত রশ্মি জলের মধ্য দিয়ে কাঁচের উপরে আপতিত হলো। কাঁচের মধ্যে প্রতিসরণ কোণ কত, জলের এবং কাঁচের প্রতিসরাঙ্ক যথাক্রমে বলছে 4/3 এবং 3/2, এরকম দিয়ে দিয়েছে। তো কি করবো তাহলে, চলো। তো এখানে তাহলে প্রথমে যেটা রয়েছে, ওপরটা বায়ু মাধ্যম, তারপরে জল মাধ্যম, তারপরে কাঁচ মাধ্যম, এরকম মাধ্যম দেওয়া রয়েছে। মানে অ্যাকচুয়াল জলপূর্ণ একটা পাত্র, তার নিচে একটা কাঁচের স্ল্যাব বসানো। তাহলে মাধ্যমের ডিভিশনটা কীরকম হচ্ছে, প্রথমে রয়েছে তাহলে এয়ার, বায়ু মাধ্যম রয়েছে ফার্স্টে, তারপরে রয়েছে কি ওয়াটার মিডিয়াম, তারপরে রয়েছে গ্লাস মিডিয়াম। কারণ জলের নিচে কাঁচ বসানো আছে মানে তখন কিন্তু নিচেটা কাঁচ মাধ্যম হয়ে যাচ্ছে, এইটাই পুরো জিনিসটা। তো আলো কিভাবে আসছে তাহলে আমরা সেটা একটু ছবিটা আঁকি। এইভাবে লাইটটা এলো, এই এলো লাইট, এই হচ্ছে আমার আপতন কোণ আই। লাইটটা কি হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্বের দিকে সরে গেল। লাইট যাওয়ার কথা ছিল এই পাথে, এরম আসার কথা ছিল, অভিলম্বের দিকে সরে গেল। এই অ্যাঙ্গেলটার নাম দিচ্ছি তাহলে আর। তো খুব ভালো হয় যদি এগুলোকে তোমরা I1 R1 নাম দাও, কারণ অনেকগুলো মিডিয়াম থাকলে তখন কিন্তু আপতন কোণ তার একটা হয় না, একাধিক হবে। সেই জন্য প্রথমটাকে I1 দাও, এটাকেও R1 দাও, এটা তাহলে বেস্ট হবে। একই রকমভাবে দেখো এবার এয়ার টু ওয়াটার তো হলো, এবার ওয়াটার থেকে গ্লাসে যখন আপতন হচ্ছে, এটা হচ্ছে জল থেকে কাঁচে আপতন হচ্ছে, তখন নিশ্চয়ই আরেকটা তুমি অভিলম্ব আঁকবে, সেখানে আরেকটা আপতন কোণ পাবে। তাহলে এখানে আরেকটা আপতন কোণ পাচ্ছ, সেই আপতন কোণটাকে ধরো আমি লিখছি I2 বলে। একটু ভালো করে আঁকি, নাহলে তোমরা বুঝতে পারবে না। এই ছিল, এই জিনিসটা ছিল, এই এলো, এই কোণটাকে আমরা বলছি তাহলে I2। ওয়াটার থেকে গ্লাসে আপতন হলো। এবার এখানেও নিশ্চয়ই একটা প্রতিসরণ হবে, এখানেও আর একটা প্রতিসরণ হচ্ছে, এখানেও আরেকটা প্রতিসরণ হচ্ছে এইভাবে। এই প্রতিসরণ কোণটাকে আমরা লিখছি তাহলে R2 বলে। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, আমাদের জিজ্ঞেস করছে যেটা R2 এর মান কত জিজ্ঞেস করেছে। খুব ভালো করে প্রশ্নটা পড়লে দেখবে বলছে যেটা, যে কাঁচের মধ্যে প্রতিসরণ কোণ কত। কাঁচের মধ্যে যখন কাঁচে এলো তখন প্রতিসরণ কোণটা কত, মানে R2 কত। তো এখানে দেখো যে প্রত্যেকটা লেয়ার রয়েছে, প্রত্যেকটা লেয়ারের নিশ্চয়ই কিছু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে। তো প্রথমে রয়েছে এয়ার, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা ধরো লিখছি μA বলে, ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা লিখছি μW বলে, আর গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা লিখছি μG বলে। বেশ, তো এবার এই লেয়ার ওয়াইজ আমরা যদি স্নেলের সূত্র লাগাই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখো। তাহলে প্রথমে কি হয়েছে, আলো এয়ার থেকে ওয়াটারে এসছে,
তাহলে প্রথমে এসছে এয়ার থেকে ওয়াটারে। এখানে যদি স্নেলের সূত্র লাগাও কি আসবে দেখো, আমরা লিখতে পারি মিউ এ সাইন I1 ইকুয়াল মিউ ডাব্লু সাইন R1, এরকম লেখা যায়। একই রকমভাবে আমরা যদি এবারে ওয়াটার থেকে যখন গ্লাসে রিফ্লেকশন হচ্ছে তখন স্নেলের সূত্র আবার লিখতে পারবো মিউ ডাব্লু সাইন I2 ইকুয়াল মিউ জি সাইন R2, এরকমও লিখতে পারো। অনেক সময় দেখবে বইতে যেটা থাকে উপরটাকে ওরা R2 লেখে, নিচেটাকে I2 লেখে, সেটাও করতে পারো, যেটা তোমাদের খুশি। আমি আসলে ইনসিডেন্স হচ্ছে বলে I লিখেছি, রিফ্লেকশন হচ্ছে বলে R লিখেছি। বইতে এটাকে উল্টেও লেখা থাকে, সেটা তোমাদের খুশি, যেভাবে খুশি লিখতে পারো। বেশ, এবার এখানে যেটা হয়েছে দেখো, এখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটা জেড ফর্মেশন পেয়েছো, এই জায়গাটা এখানে একটা জেড পাচ্ছ, মানে R1 আর I2 এরা একান্তর কোণ, যার ফলে কি হয়ে যাচ্ছে R1 ইকুয়াল I2 হয়ে যায়। তো তার ফলে আমরা এই I2কে R1 বলতে পারি। তাহলে এই ইকুয়েশনটাকে একটু ঘুরিয়ে লেখা যায় মিউ ডাব্লু সাইন I2কে লেখা যায় R1, R1 ইকুয়াল মিউ জি সাইন R2। এই আমাদের বার করতে যেটা হবে, বার করতে হবে R2 কত। তো সেই কারণেই R2 বার করার চেষ্টা করছি, যে কাঁচের মধ্যে প্রতিসরণ কোণ কত সেটাই বার করতে চাইছি। সাইন R1 এর মান আমরা এই ইকুয়েশন থেকে বার করতে পারি। এখানে মিউ ডাব্লু যেরকম ছিল লিখলাম, সাইন R1 এর মান কত হচ্ছে, সাইন R1 এখান থেকে পাচ্ছি মিউ এ সাইন I1 বাই মিউ ডাব্লু, এরকম লিখতে পারি। এইটা থেকে লিখলাম সাইন R1 এর মানটা ইকুয়াল লিখছি মিউ জি সাইন R2। এখান থেকে দেখো মিউ ডাব্লু কেটে যায়। মিউ এ মানে কি, বায়ুর প্রতিসরাঙ্ক কত হয়, 1 হয়। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো সাইন R2, এটা পেয়ে যাচ্ছি 1 বাই মিউ জি সাইন I1, এরকম একটা কিছু পাওয়া যাচ্ছে। এইবারে আমরা দেখবো যে আমাদের কী কী দেওয়া ছিল, সেইগুলো আমরা এবারে ইউজ করব। যেমন দেখো দেয়া ছিল হচ্ছে I1 দেয়া ছিল 50 ডিগ্রি। বায়ু থেকে যখন জলে প্রতিসরণ হচ্ছে তখন আপতন কোণ ছিল 50 ডিগ্রি, সেটা বলে দেওয়া ছিল। আর বলে দেওয়া ছিল জলের প্রতিসরাঙ্ক কত, মানে মিউ ডাব্লু বলে দেওয়া ছিল। দেখো মিউ ডাব্লুর মান বলে দেওয়া ছিল 4/3, আর গ্লাসের প্রতিসরাঙ্ক মানে কাঁচের প্রতিসরাঙ্ক বলে দেওয়া ছিল 3/2। তো কোনটা লাগবে এখানে, দেখো মিউ ডাব্লু তো অলরেডি কেটে গেছে, মিউ ডাব্লু আমাদের লাগছেই না, তাহলে লাগবে শুধু I1 এর মান আর মিউ জি এর মান। এইটা পেলেই কিন্তু আমরা R2 এর মান বার করে ফেলতে পারবো। তাহলে এখানে আরেকবার লিখছি, তাহলে R2 এর মান কত, এই জায়গাটা আশা করি তোমাদের হয়ে গেছে, আমি এই সাইডে লিখে দিচ্ছি, এই সাইডে লিখছি R2, সেটা মানে তাহলে পাবে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ জি। এরকম যদি করো তাহলে এখান থেকে কিন্তু R2 মান পেয়ে যাচ্ছ। আচ্ছা, R2 ইকুয়াল তাহলে হচ্ছে কি সাইন ইনভার্স সাইন I1 ছিল 50 ডিগ্রি, তাহলে সাইন 50 ডিগ্রি বাই মিউ জি ছিল 3/2। তাহলে এটা যদি সলভ করো, এটা করে দেখতে পারো কত আসছে। এটা করলে মোটামুটি তোমার আসবে হচ্ছে 30.71 ডিগ্রি, এরকম একটা কিছু আসবে। এবার বইয়ে দেখবে হয়তো ডিগ্রি মিনিটে কিছু কনভার্ট করে লিখেছে, সেরকমভাবে হয়তো বইয়ে আনসার এনেছে, মোটামুটি এত ডিগ্রি এরকম আনসারটা আসছে। এটাই তাহলে আমাদের কিন্তু গ্লাস মিডিয়ামে যে প্রতিসরণ কোণ হচ্ছে R2, তার মান আমরা এইভাবে বার করতে পারছি। আচ্ছা, পরবর্তী অঙ্ক 9 নম্বর অঙ্ক। দেখো এখানে বলছে যে একটি আলোক রশ্মি একটি আয়তাকার কাঁচ ব্লকের অভ্যন্তরে প্রবেশ করে নিচের তলে আপতিত হলো। এর আপতন কোণ দিয়েছে 30 ডিগ্রি। রশ্মির কিছু অংশ নিচের তল দ্বারা কাঁচের ভিতর প্রতিফলিত হলো এবং অবশিষ্টাংশ বায়ুতে নির্গত হলো। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে নির্গত রশ্মি ও প্রতিফলিত রশ্মিদ্বয়ের মধ্যে কোণ নির্ণয় করো। তো দেখো এটা কাঁচের ব্লক দিয়েছে, ব্লকের উপরের পার্টটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, নিচের পার্টটা নিয়ে কাজ আছে, কারণ নিচের পার্টেই বলেছে যে রশ্মিটা আপতিত হয়েছে, তাই জন্য আমরা ছবিটা আঁকাই স্টার্ট করছি নিচের পার্টটা নিয়ে, উপরের পার্টে দেখাচ্ছি না কি হয়েছে। কি বলছে দেখো, যে নিচের তলে যেখানে আপতিত হয়েছে এর আপতন কোণ বলছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা আপতন কোণ দিয়ে দিচ্ছি যার মান হচ্ছে 30 ডিগ্রি। এবার বলছে যে রশ্মির কিছু অংশ নিচের তল দ্বারা কাঁচের ভিতরেই প্রতিফলিত হয়েছে, তাহলে এখানে একটা প্রতিফলন হবে, তাহলে সেই প্রতিফলন কোণও নিশ্চয়ই 30 ডিগ্রি হবে। আপতন কোণ যা হয় প্রতিফলন কোণ তাই হয়, তোমরা জানো। বেশি এবার বলছে যে কিছু অংশ বা বাকি অংশ যেটা, সেটা বায়ুতে নির্গত হলো
এবার বায়ুতে নির্গত হয়েছে মানে ঘনমাধ্যম ছিল, এটা কাঁচ ছিল, এটা গ্লাস ছিল, তো ঘনমাধ্যম, আর এটা হচ্ছে এয়ার, লঘু মাধ্যম। তাহলে ঘন থেকে লঘুতে এলে কী হয়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। তো সেইভাবে আমরা অবিলম্ব থেকে দূরে সরিয়ে দিয়েছি জিনিসটাকে। তাহলে রশ্মিটার পথ হতো এটা, সেরকমভাবে না এসে রশ্মি কিন্তু দূরে সরে গেছে অবিলম্বের থেকে, এই কেসটা হয়েছে। আচ্ছা, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ দিয়ে দিয়েছে কত, 1.5। বার করতে কী হবে, বার করতে হবে নির্গত রশ্মি ও প্রতিফলিত রশ্মিদ্বয়ের মধ্যে কোণ নির্ণয় করো, মানে এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা বার করতে হবে। তো ধরে নিচ্ছি অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেল, এই থিটার মান আমাদের বার করতে হবে। তো কী করবো দেখো, এরকম টাইপের যে কোনো অঙ্ক পেলেই যেটা আমরা করবো, প্রথমেই স্নেলের সূত্র প্রয়োগ করে দেবো। তাহলে গ্লাস থেকে এয়ারে যখন লাইট আসছে তখন স্নেলের সূত্র প্রয়োগ করলে যেটা হয়, আমরা এখান থেকে কিন্তু আর এর মান বার করতে পারবো, প্রতিসরণ কোণ কিন্তু বার করে ফেলতে পারবো। কী করবো, ফর্মুলা কী দেবো, গ্লাস থেকে এয়ারে আসছে, তাহলে গ্লাসের প্রতিসরাঙ্ক মানে মিউ জি সাইন আই ইকুয়াল এয়ারের প্রতিসরাঙ্ক মিউ এ সাইন আর, এইভাবে লিখবো জিনিসটাকে। মিউজি কত, মিউজি 1.5 আমরা জানি, সাইন আই কত, আই 30 ডিগ্রি, মিউ এ কত, এয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হয়, 1 হয়, সাইন আর কত জানি না, আর এর মানটাই বার করবো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ কি, সাইন আর ইকুয়াল 1.5 ইন্টু সাইন 30, সাইন 30 কত হয়, হাফ হয়। তাহলে এখান থেকে কিন্তু আর এর মান খুব সহজেই বার করে ফেলা যাচ্ছে। তাহলে আর এর মান কত হবে, এখান থেকে আর এর মান পেয়ে যাচ্ছ 48.59 ডিগ্রি, এরকম একটা কিছু পাচ্ছ আর এর মান। তো আর পেয়ে গেলে, তাহলে এই আর জানো, 30 জানো, তাহলে থিটা বার করতে হবে। তাহলে থিটা কত, টোটালটা 180, তাহলে 180 থেকে তুমি আর বাদ দাও, আর এই প্রতিফলন কোণটা 30 বার দিয়ে দাও, কত হচ্ছে 180 মাইনাস 48.59 মাইনাস 30। তাহলে এটা যদি সলভ করো, 180 মাইনাস 48.59 মাইনাস 30, এটা করে দেখো, এটা করলে তোমার মোটামুটি আসছে হচ্ছে 101.41 ডিগ্রি, এরকম টাইপের কিছু একটা আসছে। এবার আগের মতোই বললাম যে এটা হয়তো ডিগ্রি মিনিটে বইয়ে বার করেছি, সেই জন্য হয়তো অন্যরকম কিছু আনসার আসতেই পারে। তো তোমরা ডিগ্রিতেই বার করতে পারো, কোনো প্রবলেম নেই। তো থিটার মান তাহলে হচ্ছে 101.41 ডিগ্রি।